নারীর স্বাস্থ্য নিয়ে সামগ্রিকভাবে সচেতনতার ঘাটতি এবং শোষণ ও বৈষম্যের ইতিহাস কারোরই অজানা নয়। যৌন প্রজনন স্বাস্থ্যের সাথে জড়িয়ে আছে মাসিক নিয়মিতকরণ, যা সিরিঞ্জ বা ওষুধের মাধ্যমে করা হয়। এই বিষয়ে আমরা যদি বাংলাদেশের অগ্রগতি দেখি, তাতে দেখা যায় 1972 সাল থেকে 2025 পর্যন্ত অনেকগুলো পদক্ষেপ গৃহীত হয়েছে। 1987 সালে সেবাদানকারীদের অবহেলার কারণে বন্ধ্যাকরণ পদ্ধতি গ্রহণ করতে গিয়ে টিটেনাসে একজন নারী মারা যান। এই ঘটনার পর নারীপক্ষ পরিবার পরিকল্পনা পরিষেবা এবং নিরাপদ জন্মনিরোধ বিষয়ক ধারাবাহিকভাবে একাধিক আলোচনার সূত্রপাত করে। এটি নারীর প্রতি চরম অবহেলার প্রতীক হিসেবে নারীপক্ষ শরীর আমার সিদ্ধান্ত আমার স্লোগানে প্রচারণা শুরু করে। এই প্রচারণায় নারীপক্ষর অবস্থান হচ্ছে নারীর চাওয়া এবং নিরাপদ জন্মনিরোধের প্রয়োজন ও তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা, যাতে নারী এই বিষয়ে তথ্যাভিজ্ঞ পছন্দ করতে সক্ষম হতে পারে এবং সকল নারীর জন্য নিরাপদ জন্মনিরোধ সহজলভ্য নিশ্চিত হয়। বৃহত্তর পরিসরে সচেতনতার জন্য নারীপক্ষ 1993 সালের 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে শরীর আমার সিদ্ধান্ত আমার প্রতিপাদ্য নিয়ে দিবসটি তার নেটওয়ার্কের মাধ্যমে দেশব্যাপী উদযাপন করে। নারীপক্ষ যে প্রবাহে দেন দরবারের পরিকল্পনা করে কাজ করে তা হচ্ছে, প্রথমত তৃণমূল নারীদের সাথে আলোচনার মাধ্যমে নারীদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, দ্বিতীয়ত স্থানীয় সামাজিক সংগঠনের সাথে যোগাযোগ ও কাজ করা, তৃতীয়ত স্থানীয় সরকারি সংস্থা ও জাতীয় নীতি নির্ধারকদের সাথে যোগাযোগ, এরপর জাতীয় পর্যায়ের ফোরামে দেন দরবার এবং সবশেষে আন্তর্জাতিক ফোরামে দেন দরবার। নারীপক্ষ যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে ব্যাপক পরিসরে কাজ করে আসছে, যার মধ্যে প্রসূতি মৃত্যু, নিরাপদ জন্মনিরোধ ও গর্ভপাতের অধিকার, কৈশোরে যৌনতা ও প্রজনন স্বাস্থ্য, যৌন এবং প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থার পরিবেক্ষণ ও জবাবদিহিতা উল্লেখযোগ্য। এই সকল ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নারীপক্ষ নারীর ব্যক্তি স্বাধীনতাকে সামনে আনার চেষ্টা করেছে, যাতে নারী তার নিজের শরীর বিষয়ে জানতে, বিবেচনা করতে এবং তথ্যাভিজ্ঞ সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। যৌন এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে বিগত বছরগুলোতে নারীপক্ষ উল্লেখযোগ্য কিছু কাজ করেছে, যেমন জুলাই 2019 নারীপক্ষ এবং দ্য সুইডিশ অ্যাসোসিয়েশন অফ সেক্সুয়ালিটি এডুকেশন বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশাল ও বরগুনায় এবং ঢাকায় ওষুধের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ পরিষেবাদির মান নির্ধারণ বিষয়ে কাজ করে। ওষুধের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ সেবাদানকারী, সাধারণ গ্রহণকারী ও নারী যৌনকর্মীদের সঙ্গে। জানুয়ারি 2024 ব্র্যাক এবং নারীপক্ষ নিরাপদ গর্ভপাত এবং সমন্বিত যৌন শিক্ষায় অভিগম্যতা বিষয়ে ICPD+30 বাংলাদেশের পরিবীক্ষণ প্রতিবেদন নিয়ে কাজ করে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং রাঙামাটি সদর ও কাউখালী উপজেলায় নারীদন, ঔষধ বিক্রেতা, সেবাদানকারী, নীতি নির্ধারক ও অভিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে। ডিসেম্বর 2024 নারীপক্ষর অধিকার এখানে এখনই RHRN প্রকল্প, JPGSPH বাংলাদেশে কৈশোর ও তারুণ্যের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সামাজিক মনোভাব বুঝতে কাজ করে গাইবান্ধা, ভোলা, খুলনা, ঢাকা, শ্রীমঙ্গল ও রাঙামাটির কিশোর কিশোরী, তরুণ ও লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠীর সঙ্গে। 2024 ও 25 নারীপক্ষ ইসলাম ও মাসিক নিয়মিতকরণ, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে নিরাপদ মাসিক নিয়মিতকরণ বিষয়ে দেন দরবার ও সংলাপকে শক্তিশালী করতে শেখা ও অনুশীলনের সংযোগ স্থাপন বিষয়ক কাজ করে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এবং বরিশাল সদর, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জের তরুণ নারী, নারী দল, চা শ্রমিক ও নারী যৌনকর্মীদের সাথে। নারীপক্ষের এই সকল কার্যক্রমের ভিত্তিতে যৌন প্রজনন স্বাস্থ্য পরিষেবা প্রাপ্তিতে বাধা হিসেবে মূল 4টি বিষয়কে চিহ্নিত করা হয়। 24 বছর বয়সী এক নারীর কথা নারীর জীবনকে ঘিরে নারী, পুরুষ ও পরিবারের মনোভাবকে যেভাবে উন্মোচিত করেছে। গাইবান্ধা শহরের 13-14 বছরের কিশোরী মেয়ের সঙ্গে 18-19 বছরের এক ছেলের বিয়ে হয়। বিয়ের রাতে স্বামী মেয়েটির সাথে প্রথম যৌন মিলনে সহবাস করতে ব্যর্থ হয়।
এই বিষয়ে ছেলেটি অজ্ঞ থাকায় সে মেয়েটির যোনিপথকে প্রসারিত করতে একটি ব্লেড দিয়ে যোনিপথ নির্মমভাবে কেটে ফেলে, যাতে সে সহজে সহবাস করতে পারে। মেয়েটির যোনিপথ থেকে মারাত্মকভাবে রক্তপাত হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাকে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করে। বেশ কয়েকদিন পর সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে মা বাবার বাড়িতে আসে। শারীরিকভাবে সুস্থ হলে তার মা বাবা তাকে শ্বশুরবাড়িতে যেতে চাপাচাপি করে, যদিও সে তখন এই ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত ছিল। তার পরিবার তাকে জোরপূর্বক তার শ্বশুরবাড়ি নিয়ে যায়, কারণ তার পরিবার বিশ্বাস করে যে একটি মেয়ের আসল গন্তব্য তার স্বামীর বাড়ি এবং তার তাই করা উচিত যা তার স্বামী তাকে বলবে। এমনকি মেয়েটির দাদি তাকে বলেছে, স্ত্রী হচ্ছে স্বামীর উপভোগের পাত্র। সামাজিকভাবে মাসিক নিয়মিতকরণকে নৈতিক অবক্ষয় বলে চিহ্নিত করে, যা নারীর মধ্যে লজ্জা ও ভয় জাগিয়ে তোলে। এলাকার মানুষজন গর্ভপাত অর্থাৎ একটি জীবন হত্যাকে সমর্থন করে না, এমনকি কিছু কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যরাও সমর্থন করে না, তাই প্রয়োজন হলে গোপনে করতে বাধ্য হয়। ধর্মীয় নেতারা মাসিক নিয়মিতকরণকে অনৈতিক বা ধর্মীয় নীতির পরিপন্থী বলে। তারা বলে ইসলামে মাসিক নিয়মিতকরণ হারাম এবং সৃষ্টিকর্তা রিজিকের মালিক, সুতরাং দারিদ্রতার ভয়ে জীবন হত্যা করা ঠিক না। এমআরআই করাতে গিয়ে মানে হিন্দু ধর্ম ছাড়া মুসলিম ধর্ম, বুদ্ধ ধর্মের মানুষেরা ভাবে যেটা জীব হত্যা মহাপাপ। মাসিক নিয়মিতকরণ সেবা গ্রহণে সবচেয়ে বড় বাধা আসে পরিবার থেকে। নারীরা বলে, আমরা শ্বশুরবাড়িতে থাকি, সব ধরনের সিদ্ধান্ত তারাই নেয়, তারা জানলে পরিবারে অনেক বড় সমস্যা হয়ে যাবে। 8 সপ্তাহ ধরে উনার মাসিক বন্ধ, আমি আর সন্তান নিতে চাই না, কিন্তু আমার ফ্যামিলি, আমার শ্বশুর আছে, উনি তো চাচ্ছেন না। এখন আমি কি করব? আমার ভাইয়ের বউ, ওনার যখন বিয়ে হয়, ওনার মাসিক 4 দিন চলাকালীন ছিল। বিয়ের পরে যে সময়টাতে ডেঞ্জারাস টাইম বলে, সেই ডেঞ্জারাস টাইমে কিন্তু ওনার স্বামীর সাথে উনি মিলিত হয়েছিলেন, ওনার গর্ভ হয়ে যায়। আমাদের যে সমাজে কিছু কুসংস্কার আছে, সেই কুসংস্কার অনুযায়ী বলা হয় যে যদি বিয়ের পর প্রথম স্বামীর বাড়িতে গিয়ে একবার মাসিক না হয়, সেই সন্তানকে অবৈধ বলে পরিচয় দেয়। আমার পরিবার মানলেও সবাই কি বলবে, সেই প্রেক্ষিতে বাইকে বলে ফিল নিয়েছে হয়তো, তারপর বাচ্চাটা নষ্ট করে ফেলে। অনেক প্রশিক্ষিত সেবাদানকারীরা এই সেবা দিতে অস্বীকৃতি জানায় তার ব্যক্তিগত অস্বস্তি বা ধর্মীয় কারণে। এক মেয়ে আমার কাছে আসছে, যে মেয়েটা বলছে আমার মাসিক হচ্ছে না। তো ওনাকে আমি বললাম কতদিন ধরে মাসিক হচ্ছে না? তো ও বলছে যে আমার তো মনে নাই সে তারিখটা কতদিন ধরে মনে হচ্ছে না। তো ওনাকে আমি বললাম, আপনার নিজেরই যদি আপনার তারিখ মনে নাই, তাহলে আমি কিভাবে জানবো? অনেকে মাসিক নিয়মিতকরণ বা ওষুধের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ পরিষেবা বিষয়ে অসচেতন, আর এটা যে পাওয়ার সে অধিকার রাখে সেটাও সে জানে না। একজন নারী সেবা গ্রহণ করতে গেলে পরিবার কল্যাণ পরিদর্শিকা বলেন, মাসিক নিয়মিতকরণ সরকার কর্তৃক নিষিদ্ধ, যা সম্পূর্ণভাবে অসত্য। উপরন্তু তারা বলে যে এই সেবা নিতে হলে স্থানীয় পুলিশের অনুমতি লাগবে, না হলে পুলিশ আটক করবে। এই ধরনের ভুল তথ্য ও হুমকি দেওয়ার একটাই কারণ, সেবা দিতে টাকা গ্রহণ। কোনো কোনো নারী বিশ্বাস করে মাসিক নিয়মিতকরণ বন্ধ্যাত্বের কারণ ঘটায়। আমাদেরকে বলে যে আমরা যখন এমআর করাতে পুলিশের কাছে জানাতে হবে, তারপরে তাদের কাছ থেকে এমআর করাতে টাকা লাগবে, টাকা দিয়ে সেবাটা তারা প্রদান করবে। মাসিক নিয়মিতকরণ পরিষেবাতে অভিগম্যতায় একটি উল্লেখযোগ্য বাধা হল স্বাস্থ্যসেবা সুবিধাগুলিতে গোপনীয়তার অভাবের ভয়। অনেক নারী ভয় পান যে তাদের ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশিত হতে পারে, যা আশেপাশে মানুষ জানলে তাকে মন্দভাবে বিচার করবে বা বাজে গুজব ছড়াবে। এই ভয় থেকে তারা এই পরিষেবা গ্রহণ থেকে দূরে থাকে। তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি যে এমআর করাতে যখন আমার ব্যথা কি প্রচুর লাগবে, তারা আমাদের সাথে নোংরা ভাষায় কথা বলে। তারা বলে যে মজা করার সময় তোমাদের খেয়াল ছিল না। প্রায়শই নারীরা এই পরিষেবা নিতে গিয়ে কর্মী স্বল্পতার কারণে এবং কখনো কখনো অনেক লম্বা লাইনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আমরা যারা কর্মজীবী নারী, আমরা দুপুরের সময় যাই, কিন্তু সেই সময় চিকিৎসক থাকে না। তারা দুপুরের খাবারের জন্য 1টায় চলে যায়, আসে 2টায়, কখনো কখনো 3টায় আসে।
এরপর তারা আর রোগী দেখে না। যেহেতু ফার্মেসিতে পুরুষ লোক বয়, তারা শেয়ার করতে লজ্জা পায়। ছেলেরা থাকে, একটু লজ্জাবোধ হয়। আমার স্বামীকে পাঠিয়েছি, কিন্তু স্বামী তো শিক্ষিত না, পারে নাই আনতে। যখন এমআরের জন্য আমরা নিয়ে যাই দিদি, সেখানে দেখি যেখানেই টিকা দেওয়া হয় সেখানেই এমআর করা হয়। সেই জং ধরা যন্ত্রপাতি, সেখানে ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই। বেশিরভাগ নারী ওষুধের মাধ্যমে মাসিক নিয়মিতকরণকে পছন্দ করে, কারণ এটিতে সেবা পাওয়ার সহজ অভিগম্যতা আছে এবং গোপনীয়তা রক্ষা হয়। যদি এই সেবা ইউনিয়ন পর্যায়ে থাকে তাহলে গ্রামের নারীরা এই সেবা নিতে পারে। একটি অবিবাহিত মেয়ে তার প্রেমিক দ্বারা গর্ভবতী হয়ে পড়লে তার মা হাসপাতালে গিয়ে 10,000 টাকায় গর্ভপাত করায়। আরও খারাপ বিষয় হচ্ছে এলাকার সবাই এটি জেনে যায়। যদি সে ওষুধের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ সেবাটি নিত তাহলে কেউ জানতো না এবং এর চেয়ে অনেক কম খরচে কাজটি হতো। বর্তমানে নারীপক্ষ যা করছে, নারী দল, চা শ্রমিক, যৌনকর্মী, কিশোরী ও যুবতীদের মধ্য থেকে চ্যাম্পিয়ন চিহ্নিত করে তাদের কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে, যাতে তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে সক্ষমতা তৈরি হয়, অন্য কিশোরী ও নারীদের সঠিক তথ্য প্রচারের ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন অংশীজনদের সাথে স্থানীয় পর্যায়ে দেন দরবার পরিচালনা করতে পারে। কৈশোর ও তারুণ্যের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত হলেই গড়ে উঠবে সচেতন, সম্মানিত ও স্বপ্নদ্রষ্টা এক প্রজন্ম।